এই যে প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য কিংবা ধরেন বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কথাবার্তা, আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ, পুলিশ প্রশাসনের যে ধরনের তৎপরতা, সিভিল প্রশাসনের যে তৎপরতা, সেগুলো নিয়ে আসলে আপনার বা আপনার দলের অসন্তোষ এই ঘটনার আগে থেকেও ছিল। ফলে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরে এই ঘটনাটাকে একটা ওয়েক আপ কল হিসেবে আপনারা দেখছেন কিনা, অথবা এতদিন যেটা বলে আসছেন সেটাই আসলে প্রতীয়মান হলো কিনা সরকারের সক্ষমতা নিয়ে। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমার বিজ্ঞ সহযোগী এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। বিজয়ের মাস, আমাদের মহান মুক্তিযুদ্ধের যে স্বপ্ন আমরা দেখেছি, যেই বিজয়ের স্বপ্ন আমরা দেখেছি, সেটা যে আসলে এখনও পরিপূর্ণভাবে আমরা অর্জন করতে পারিনি, তা বর্তমানের ঘটনাগুলো, প্রবাহগুলো দেখলে আসলে বোঝা যায়। সো এটা আসলে খুব দুঃখের এবং আসলে কিছুটা হতাশারও যে আমরা বর্তমানে ২৪-এর পরেও এখনও আমাদের এরকম ঘটনাগুলোর মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এবং জাতীয় নাগরিক পার্টি শুরু থেকেই চেষ্টা করে যাচ্ছিল যে আসলে এই পরিবর্তনটার, এই ফ্যাসিবাদের যারা যারা যেখানে আছে তাদেরকে একদম নিশ্চিহ্ন করার যে একটা প্রতিশ্রুতি জনগণের কাছে যে দেওয়ার জায়গাটা তৈরি করা উচিত ছিল, সেটা আসলে সরকার থেকে বা আমরা রাজনৈতিক দল বা বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তারা আসলে আমরা করতে পারিনি। এটা আমাদের একটা ব্যর্থতা। এবং আজকে হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্যটা দিল, সেটা শুনে আমি খুবই আহত হয়েছি। এবং আমরা দীর্ঘদিন ধরে তাকে নিয়ে যে কথাগুলো বলছিলাম, সেটাই কিন্তু আসলে সবাই বলছে যে আসলে ওনার যে দায়িত্ব জ্ঞানহীনতার আচরণ এবং ওনার আন্ডারে আসলে একটা ইলেকশনে যে মানুষ সঠিকভাবে ভোট প্রয়োগ করা বা নিজেদের সেফটি সিকিউরিটিটা নিশ্চিত করা, এই জায়গাটা আসলে নেই। আমি ব্যক্তিগতভাবে এই নির্বাচন কমিশনের অধীনে নিরাপদ বোধ করছি না আসলে ইলেকশন করার ক্ষেত্রে। আমি সত্যি কথা বলতে প্রার্থী হিসেবে এবং আমি প্রার্থী হিসেবে ক্যাম্পেইন করা থেকে শুরু করে যাবতীয় যে কাজগুলো আমি করছি, এখন আমি সত্যি কথা বলতে আর কোনো নিরাপত্তার জায়গাটা আমি বোধ করছি না। এবং এর দায়ভারের জায়গাটা আসলে উনি নিতেও পারবেন না, কারণ উনি আজকে শরীফ ওসমান হাদি ভাইয়ের যে ঘটনাটা ঘটেছে, এটাকে জাস্ট একটা বিচ্ছিন্ন ঘটনার সাথে তুলনা করেছেন। এবং সে প্রিভিয়াস কিছু খুনের ঘটনাকে খুবই নর্মালাইজ করে বোঝানোর চেষ্টা করেছে, এগুলো তো হতেই পারে, আরও 2-3টা 10টা খুন হতেই পারে, এটা ম্যাটার না, এরকম একটা নির্বাচনের জন্য এটা হতেই পারে। ওনার মতো আসলে এরকম অথর্ব, এরকম নির্লজ্জ বেহায়া লোক যদি প্রশাসনে থাকে, যেটা আসলে পূর্বেও ছিল, ওনাদের আসলে নিজেদের কোনো লোকজন মরে নাই, তো এরকম বিচ্ছিন্ন ঘটনা যদি ওনাদের কয়েকজনের সাথে ঘটতো তাহলে এরকম কথা আসলে বলতে পারতো না। এই টাইপের কিছু অথর্ব লোক আমাদের প্রশাসনে বসে আছে, যারা জুলাই যাদের আসলে কোনো অবদান নাই। এই 17 বছরের ধরেন যে কিছু কিছু জায়গা হয়তো বা তাদের কোনো জায়গায় একটু প্রতিবাদের কোনো ভূমিকা হয়তো বা ছিল, সেই জায়গা থেকে তারা এক একজন 3-4টা বঞ্চনার গল্প ছিল, হ্যাঁ বঞ্চনার গল্প ছিল, সেই জায়গা থেকে তারা হয়তো বা 2-1জন এনজিও চালাতো, তারা এখন 2-3টা মন্ত্রণালয় নিয়ে বসে এক একজন আখের গোছাচ্ছে, এক একজন যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে, কিন্তু কাজের কাজ একটাও করে নাই। তারা প্রশাসন বলেন, যে কোনো সেক্টরে বলেন, কোথাও এই আওয়ামী লীগকে উঠানো হয় নাই। এই যে আসিফ নজরুল, উনারকে তো শুধুমাত্র পদত্যাগ না, উনাকে বিচারের আওতায় আনা উচিত। এই গত সেপ্টেম্বর মাস পর্যন্ত আমি যে পত্রিকার হিসাবটা দেখলাম, সেখানে প্রায় 4,400-র মতো যারা আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদ আমলের সাথে বিভিন্নভাবে অপরাধ করেছে, সেখান থেকে প্রায় 42,000, 44,000 থেকে প্রায় 32,000-এর উপরে ছাড়া পেয়ে গেছে, প্রায় 72%। তো এই লোকের আসলে কাজ কি? সে আগে অনেক বড় বড় কথা বলতো যে আমি যদি এরকম একটা পাওয়ার পেতাম, আমি শুধু, আপনি যুগান্তরের রিপোর্টের কথা বলছেন, হ্যাঁ, আমি শুধু মানুষের মনই জয় করে বেড়াতাম। এটা তার মন জয় করা? সে আরো মানুষকে বিপদে ফেলে দিছে। এই তরুণ যারা গণঅভ্যুত্থানের ফেস যারা আছে, তারা এখন প্রত্যেকে অনিরাপদ। যেই জায়গায় আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিচার বিভাগের যেভাবে ফাংশন করার কথা ছিল, তারা পুরোপুরি ব্যর্থ। এবং তাদের সাথে যারা কানেক্টেড হয়ে কাজকর্ম করছে, এই সিইসি, তার কোনো রকম আসলে আর ক্ষমতায়, তার এই পদে আসলে বহাল থাকার যোগ্যতা নেই। তার অধীনে কোনো রকম সুষ্ঠু নির্বাচন সম্ভব না।